নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। দেশের রাজনীতিতে ক্রমশ স্থায়ী আসন নিচ্ছে এ কোন ভাষা? অশালীন, কুৎসিত, মৃত্যু হুমকি, সব রকম ভাষার অবাধ ব্যবহার, অম্লান বদনে অকথ্য ভাষণের স্বাভাবিক প্রতিভায় সবাইকে যেন হারিয়ে দিচ্ছে কেন্দ্রের শাসক দল। ফের লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে খুন ও শারীরিক নিগ্রহের হুমকি দেওয়া হলো। অভিযুক্ত হিসাবে উঠে এলো বিজেপি ও শরিক দলের নেতাদেরই নাম। এই কদর্যতাকেই স্বাভাবিক বা অনিবার্য জ্ঞানে কি মেনে নেবে এই দেশ? ফের কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে খুন ও শারীরিক নিগ্রহের হুমকি দেওয়া হলো। প্রধান অভিযুক্ত বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়া। বুধবার কংগ্রেস নেতা অজয় মাকেন দিল্লির তুগলক রোড থানায় এই অভিযোগ দায়ের করেছেন। মাকেনের অভিযোগ, যাদের বিরুদ্ধে তাদের অন্যতম বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়া। এই মারওয়া গত 11ই সেপ্টেম্বর বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে রীতিমতো হুমকির সুরে বলেন, রাহুল গান্ধী শুধরে যাও, নয়তো আগামী দিনে তোমারও সেই পরিণতি হবে যা তোমার ঠাকুমার হয়েছিল। এআইসিসি নেতা অজয় মাকেন দিল্লির তুগলক রোড থানায় এ ব্যাপার লিখিত অভিযোগ করেছেন। राहुल गांधी बाज आजा, नहीं से आने वाले टाइम भी तेरा भी वो हाल होएगा राहुल गांधी, जो तेरे दादी का हाल है। শুধু মারওয়াই নন, দিন কয়েক আগে একই ধরনের কুৎসিত সুরে রাহুল গান্ধীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শিবসেনার শিন্ডে গোষ্ঠীর বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের বিরুদ্ধে। তিনি বলেন, যে ব্যক্তি রাহুল গান্ধীর জিপ কেটে আনতে পারবে তাকে আমি 11 লক্ষ টাকা দেব। আমি 11 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি। मैं चैलेंज करता हूं कि इस तरह की बात करने वाले राहुल गांधी की वहां पर जुबान काटनी चाहिए, और जो काटेगा उसको मैं 11 लाख का इनाम मेरी तरफ से दूंगा। সম্প্রতি মার্কিন মুলুক সফরে গিয়ে রাহুল গান্ধী সংরক্ষণ বিষয়ে কিছু মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পাল্টা হিসেবে গায়কোয়াড় এই হুমকি দেন বলে অভিযোগ। এছাড়াও তাকে বলতে শোনা যায়, দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন রাহুল গান্ধী। এছাড়াও কংগ্রেস অভিযোগ করেছে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টুর বিরুদ্ধেও। রবনীতের বিরুদ্ধে অভিযোগ, চলতি মাসের 15 তারিখ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি রাহুল গান্ধীকে 1 নম্বরের জঙ্গি বলে অশালীন মন্তব্য করেন। কংগ্রেস বলেছে, এই ধরনের মন্তব্য করে রাহুলের বিরুদ্ধে উস্কানি দিয়েছেন রবনীত। কংগ্রেসের একই ধরনের অভিযোগ উত্তরপ্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা রঘুরাজ সিং এর বিরুদ্ধেও। গত 16ই সেপ্টেম্বর রঘুরাজ সিং একইভাবে রাহুল গান্ধীকে জঙ্গি বলে আক্রমণ করেছিলেন বলে অভিযোগ এনেছে কংগ্রেস। রাহুল গান্ধীকে টার্গেট করে বিজেপির লাগাতার অশালীন কুৎসিত হুমকির প্রতিবাদ করেছে কংগ্রেস। জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে ও প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট বিজেপি ও বিজেপির শরিকদের এই আচরণের নিন্দা করেছেন। केंद्र सरकार में रेल राज्य मंत्री, भाजपा शासित उत्तर प्रदेश के मंत्री, लोकसभा में प्रतिपक्ष नेता राहुल गांधी जी को नंबर 1 आतंकवादी कह रहे हैं। उसी तरह महाराष्ट्र में उनकी सरकार में सहयोगी दल का एक विधायक नेता प्रतिपक्ष जी का जुबान काटकर लाने वाले को 11 लाख रुपए इनाम देने का घोषित किया है। और दिल्ली में एक भाजपा नेता और पूर्व विधायक, उनका हर्ष दादी जैसा होगा, ऐसी धमकी उन्होंने भी दी। राहुल गांधी कह रहे हैं कि राजनीति में प्यार मोहब्बत होना चाहिए, भाईचारा होना चाहिए। वो बात करते हैं प्रधानमंत्री नरेंद्र मोदी जी के बारे में कि मेरा कोई उनसे कोई नफरत नहीं है।
और दूसरी तरफ जो नफरत फैला रहे हैं, हिंसा का माहौल बना रहे हैं, तब भी ये बीजेपी के नेता मौन धारण किए हुए हैं। ये क्या इंगित करता है? কংগ্রেস অভিযোগ করেছে বিজেপি তথা শরিক দলের নেতারা রাহুল গান্ধীর বিরুদ্ধে উস্কানি দিয়ে চরম ঘটনা ঘটুক সেটা চাইছেন। ওরা ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে এই ধরনের মন্তব্য করছেন। কংগ্রেসের অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধে যাতে জনমানসে ঘৃণার সঞ্চার হয় সেই জন্যই এসব কথা বলা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, কিন্তু পুলিশ কি ন্যূনতম কিছু ব্যবস্থাও নেবে? প্রশ্ন কংগ্রেসের। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। গত 5ই আগস্ট হাসিনা প্রধানমন্ত্রী পদে পদত্যাগের পর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পরই হাসিনাকে বিচারের মুখোমুখি করার তোড়জোড় শুরু। ইতিমধ্যেই হাসিনার বিরুদ্ধে 180টির বেশি মামলা দায়ের হয়েছে। তাই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়েই বিচার করতে চাইছে ইউনূস সরকার। শেখ হাসিনাকে দেশে ফেরাতে বদ্ধপরিকর সে দেশের দায়িত্বপ্রাপ্ত সরকার। তাই ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে চাইছে বাংলাদেশ। ভারতে হাসিনার কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টাকেই হাতিয়ার করতে চাইছে ইউনূস সরকার। ইতিমধ্যেই এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এই সময় আইন মেনে হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে। কারণ হাসিনার বিরুদ্ধে 180টির বেশি মামলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাই হাসিনার ভবিষ্যৎ যে খুব একটা স্বস্তিতে কাটবে এমনটা বলা চলে না। ইতিমধ্যেই হাসিনাকে বাংলাদেশ ফেরানোর জন্য ভারতের কাছে অনুরোধ করা হবে বলে জানিয়েছে সে দেশের বিদেশ মন্ত্রক। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম জানান, 2013 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনই ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী প্রত্যার্পণ চুক্তি হয়েছিল। সেই চুক্তি মেনেই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া দ্রুত শুরু হতে পারে, যদিও তাতে কম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না। কারণ হাসিনার বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করাই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাহলে কি শুক্রবার থেকে হাসিনাকে বাংলাদেশেই ফিরে যেতে হবে? যদি তা না হয় তাহলে কোন আইনে বা কোন অধিকারে ভারতে থাকতে পারবেন হাসিনা? সূত্রের খবর, ভারতে থাকার কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ হলেও এখনই হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না ভারত। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে তিব্বতী ধর্মগুরু দলাই লামার মতোই সাময়িকভাবে ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকতে পারবেন হাসিনা, যদিও সব সিদ্ধান্ত এখন ভারতেরই হাতে। এখন সময় আরও একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার এক দেশ এক ভোট নিয়ে রামনাথ কোবিন্দের সুপারিশ মেনে নিয়েছে। মন্ত্রিসভা সেই সুপারিশে সিলমোহরও দিয়েছে। বলা যায়, এক দেশ এক ভোটের নীতি কার্যকর করার ব্যাপারে এনডিএ সরকার আরও এক ধাপ অগ্রসর হলো। তবে 2029 সালেই এই নীতি কার্যকর হবে কিনা সরকার তা পরিষ্কার করেনি। সারা দেশে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভার ভোট করা নিয়ে বহুদিন ধরেই চিন্তা ভাবনা করছিল বিজেপি। পরবর্তীকালে পুরসভা পঞ্চায়েতের মতো স্থানীয় স্তরের ভোটও একই সঙ্গে সেরে ফেলা যায় কিনা তাও ভাবনার মধ্যে রয়েছে বিজেপির। এক দেশ এক ভোট নীতি নিয়ে সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ সহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গত বছরের 1 সেপ্টেম্বর বিজেপি সরকার একটি কমিটি গঠন করে। সেই কমিটি এবছর লোকসভা ভোটের ঠিক মুখে গত 14ই মার্চ তাদের সুপারিশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেয়। সেই সুপারিশই বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র পেল। এখন দেখার 2029 সালের লোকসভা ভোটের সঙ্গেই রাজ্য বিধানসভাগুলির ভোট হবে কিনা। এই বছরের শেষে এবং আগামী বছরের শুরুতে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। আবার পশ্চিমবঙ্গের মতো কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট হবে 2026 সালে। 2029 সালে সেগুলির কার্যকালের মেয়াদ শেষ হবে না। প্রশ্ন উঠেছে, তবে কি সেই নির্বাচিত সরকারগুলি ভেঙে দিয়ে আবার 2020 সালে ভোট হবে?
এরকম আরো অনেক প্রশ্ন রয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য বলেন, সরকার আপাতত এ বিষয়ে ঐকমত্য গঠন করবে। এর জন্য একটি রূপায়ণ কমিটি গড়া হবে, তারপর শুরু হবে আইনি প্রক্রিয়া। তবে সংসদের আগামী অধিবেশনেই সরকার এই সংক্রান্ত বিল আনবে কিনা তাও স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য সংবিধান সংশোধন করতে হবে, সংসদের 2 কক্ষে বিল পাশ করাতে হবে। ये देश के विकास के लिए जरूरी है 1 नेशन 1 इलेक्शन। देश के लॉ एंड ऑर्डर के लिए जरूरी है, क्योंकि 2-3 महीने सारे फोर्स वहां लग जाते हैं। ये देश के प्रगति के लिए जरूरी है। और 1967 के पहले तो खड़गे बताएं ना, राहुल बताएं कि एक देश एक इलेक्शन होता था कि नहीं होता था, उसमें कौन सा नुकसान था? क्यों नहीं नेहरू उस समय इसको रोक दिया था? সরকার ঐকমত্য গড়ার কথা বললেও তা কতটা গড়ে উঠবে তা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় রয়েছে। কোবিন্দ কমিটির সামনে যে 47টি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছিল, তাদের মধ্যে কংগ্রেস, তৃণমূলের মতো 15টি দল এই প্রস্তাবের বিরোধিতা করেছিল। বিরোধী শিবিরের অভিযোগ, লোকসভা নির্বাচনে বিজেপির আসন 240-এ নেমে যাওয়ায় মোদির কৃতিত্ব প্রশ্নের মুখে পড়েছে। দেশে কর্মসংস্থানের মতো নানা সমস্যায় জর্জরিত কেন্দ্রীয় সরকার। সেদিক থেকে নজর ঘোরানোর জন্য মোদি সরকার এক দেশ এক ভোট নীতি নিয়ে উঠে পড়ে লেগেছে। हम तो उसको नहीं मानते, ये नहीं चलने वाला है डेमोक्रेसी में। ये डेमोक्रेसी को टिकाना है तो जब जब चाहिए तब इलेक्शन करना पड़ेगा। সূত্রের খবর, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এ ব্যাপারে ঐকমত্য গড়ে তোলা হবে। রাজনৈতিক কারণে এই নীতি সরকার নেয়নি। শাসন ব্যবস্থা উন্নত করা, খরচ কমানো, কালো টাকার কারবার কমানোর জন্য এই নীতির কথা বলা হচ্ছে। বিরোধীরা অবশ্য এটাকে হুজুগ বলে কটাক্ষ করছে। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।